E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, সিট ডাউন। আজকে রাষ্ট্রবিজ্ঞান তোমাদের তার একটা টপিক গণতন্ত্র, সেটা নিয়ে আমরা আলোচনা করব। গণতন্ত্র, ঠিক আছে? তো সেটা ইংরেজি প্রতিশব্দ একটা আছে, সেটা হলো ডেমোক্রেসি, ঠিক আছে? ডেমোক্রেসি, ঠিক আছে? এলো গণতন্ত্র। তো গণতন্ত্র মানে এক কথায় যেটাকে বলা যায় যে যেটা হলো জনগণের শাসন, ঠিক আছে? গণ মানে হলো জনগণ, তন্ত্র মানে হলো শাসন ব্যবস্থা, তো দুটো মিলে হলো জনগণের শাসন ব্যবস্থা, ঠিক আছে? এই যে ছবিটা তোমরা দেখছো, একজন গ্রিক ঐতিহাসিক থুসিডিডিস, উনি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গণতন্ত্র কথাটিকে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। বুঝতে পেরেছো? তো স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন আসছে যে গণতন্ত্রটা কি, ঠিক আছে? তো সেই সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন উনি একটা সুন্দর করে সেটাকে বুঝিয়েছিলেন। তো উনি কি বলেছিলেন দেখো, উনি বলেছিলেন ডেমোক্রেসি ইজ এ government of the people, by the people, and for the people. ঠিক আছে? ডেমোক্রেসি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল মানে হলো বাংলা করলে দ্বারা গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের দ্বারা, জনগণের জন্য। অর্থাৎ সবটা শাসন ব্যবস্থা জনগণকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, ঠিক আছে? তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে এটা বর্তমান বিশ্বে যে গণতন্ত্রটা প্রচলিত রয়েছে সেটাকে বলা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। পরোক্ষ বা প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্র, ঠিক আছে? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তো সেটা কি? সেটা হলো যে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, সেই প্রতিনিধিরা সরকার গঠন করবে এবং জনগণের জন্য কাজ করবে। বুঝতে পেরেছো? সেটা হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখন আমরা
চলে যাব ভারতবর্ষে কিভাবে গণতন্ত্রটা প্রয়োগ করার ব্যবস্থা করা হয়েছে বা বাস্তবায়িত করার ব্যবস্থা করা হয়েছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো সেখানে আমরা দেখি যে গণতন্ত্রের কতগুলো শর্ত রয়েছে, যেগুলো থাকলে পরে আমরা বলতে পারবো যে সেটা গণতান্ত্রিক রাষ্ট্র। বুঝতে পেরেছ? তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই যে সর্বজনীন ভোটাধিকার, সেটা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা থাকতে হবে। আমাদের ভারতবর্ষ সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং তোমরা জানো যে আমরা প্রাপ্তবয়স্ক সমস্ত নাগরিক ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করছি। সেটা আমাদের ভারতবর্ষের যখন সংবিধানটা চালু হয়েছিল তখন বয়সটা ছিল 21 বা তার বেশি যাদের বয়স, তারাই প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ঠিক আছে? এখন সেটাকে সংশোধন করে করা হয়েছে 18 বছর। 18 বা তার বেশি যাদের বয়স তারা প্রতিনিধি নির্বাচিত করবে, এবং তারা সরকারও গঠন করবে, জনগণের জন্য কাজ করবে। বুঝতে পেরেছ? সেটা আমাদের ভারতবর্ষে বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছে। নেক্সট দেখো লেখা আছে স্বাধীনতা। স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা গণতন্ত্রের একটা অন্যতম শর্ত। তো আমাদের ভারতবর্ষে সংবিধানের মধ্যে আমাদের 6 রকমের মৌলিক অধিকার দেওয়া আছে বর্তমানে। তার মধ্যে একটি হলো স্বাধীনতার অধিকার। বুঝতে পেরেছো? এইভাবে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে। স্বাধীনতার অধিকার সেটা কি তোমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে। তো সেখানে বলা হচ্ছে যে বাক স্বাধীনতা, কথা বলতে পারবো আমরা স্বাধীনভাবে, আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো স্বাধীনভাবে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, স্বাধীনভাবে সংঘ সমিতি এগুলো করতে পারবো, স্বাধীনভাবে বসবাস করতে পারবো। এই অধিকারটা আমাদেরকে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। স্বাধীনতা অধিকার হলো যে 6টা যে মৌলিক অধিকার আছে তার মধ্যে একটা হলো স্বাধীনতার অধিকার, তার মধ্যে এগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপরে দেখো আছে সংসদীয় গণতন্ত্র। তাহলে সেটা কি? সেটা হলো মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা। এটাকে অনুকরণ করা হয়েছিল আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে। গ্রেট ব্রিটেন, তোমরা নাম শুনেছো? গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের নাম শুনেছো? এটা একটা দেশ, তো সেখানেও সেই সিস্টেমটা রয়েছে, সেটাকে এখানে অনুকরণ করা হয়েছে। তো সেখানে হলো যে আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্ট রয়েছে, তোমরা পার্লামেন্টের নাম শুনেছো? তো ভারতের যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টকে বাংলায় কি বলে? বাংলায় বলে সংসদ। ভারতের যে পার্লামেন্ট আছে সেটাকে বাংলায় বলে সংসদ। ঠিক আছে? পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টের যে নিম্ন কক্ষ সেটা নাম হলো লোকসভা, কেমন? আর উচ্চ কক্ষ সেটা নাম হলো রাজ্যসভা। হ্যাঁ, রাজ্যসভা এবং লোকসভা। তো রাজ্যসভা হলো নিম্ন কক্ষ, এবং আমাদের যে রাজ্যে রয়েছে আইনসভা সেটাকে বাংলায় বলা হয় বিধানসভা। মনে থাকবে, সেটাকে বাংলা কি বলা হয়? বিধানসভা বলা হচ্ছে। তো এই রাজ্য বিধানসভা যেটা আছে এবং কেন্দ্রীয় আইনসভার যে নিম্নকক্ষ লোকসভা, এই লোকসভা এবং রাজ্য বিধানসভাতে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসছে তাদেরকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করছেন, এবং তারা সরকার গঠন করছে। অর্থাৎ যে দলটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই দলটা সরকার গঠন করবে এবং জনগণের জন্য কাজ করে যাবে। এটাই হলো সংসদীয় গণতন্ত্র। কেমন? তারপরে আছে দেখো নির্বাচন কমিশন। এই যে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ দিক। কেন জানো? গণতন্ত্র হলো নির্বাচনমূলক শাসন ব্যবস্থা। কাজে সেটাকে বাস্তবায়িত করার জন্য একটা সংস্থা থাকতে হবে, সেটা হলো নির্বাচন কমিশন। তার কাজটা কি? নির্বাচন পরিচালনা করা। নির্বাচনটা যাতে স্বচ্ছ হয় এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে হয়, হ্যাঁ, সুন্দরভাবে যেন এই সমস্ত নির্বাচন প্রক্রিয়াটাকে সার্থকভাবে আমরা সমাপ্ত করতে পারি, সেই জিনিসটা দেখার দায়িত্ব রয়েছে। আমাদের ভারতবর্ষ সেই নির্বাচন কমিশন রয়েছে, এবং নির্বাচন কমিশনের হাতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত কার্যটাকে সঠিকভাবে রূপদান করার জন্য। তারপরে দেখো রয়েছে দল ব্যবস্থা। এই যে দল ব্যবস্থাটা, সেটা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ গণতন্ত্র যারা প্রয়োগ করছেন দেশে, সেখানে দলীয় ব্যবস্থা থাকতেই হবে। গণতন্ত্র বলা হচ্ছে শক্তিশালী দলীয় ব্যবস্থা থাকবে, এবং সেখানে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো আমাদের ভারতবর্ষে বহু দলীয় ব্যবস্থা অনুকরণ করা হয়েছে। সেখানে রয়েছে অনেকগুলো দল রয়েছে, সেইভাবেই গণতন্ত্রটাকে সেখানে বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আমাদের অনেকগুলো দল রয়েছে।
এরপরে দেখো রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেটা কি, যে ক্ষমতাটাকে এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে সেটাকে ছড়িয়ে দেওয়া। বুঝতে পেরেছো তো? সেটা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। কিভাবে ছড়িয়ে দেওয়া হবে? একদম তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। আমাদের ভারতবর্ষে সেটাকে প্রয়োগ করার ব্যবস্থা করা হয়েছে। কিভাবে করা হয়েছে? তৃণমূল স্তর পর্যন্ত বলতে আমরা বুঝতে পারছি পঞ্চায়েত, বুঝতে পারছো তো? সেটা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটা অংশ। সেই স্তর পর্যন্ত সেটাকে প্রসারিত করে সমাজের গভীরে প্রসারিত করার চেষ্টা করা হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে। বুঝতে পারছো? এই দেখো নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা, সেগুলি কি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার অংশ। এই পর্যন্ত ক্ষমতাটাকে প্রসারিত করার ব্যবস্থা করা হয়েছে। কেমন? তাহলে কিভাবে? তো সেখানে যত বেশি প্রসারিত হবে জনগণ তত বেশি অংশগ্রহণ করতে পারবে, তত বেশি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং গণতন্ত্রের যে মূল উদ্দেশ্যটা সেটাকে একটা সার্থক রূপ দেওয়া সম্ভব হবে। কেমন? এখন দেখো এই যে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, এটা এটা কিসের ছবি বলতে পারো তোমরা? এটা হলো সুপ্রিম কোর্ট। আমাদের ভারতবর্ষের শীর্ষে রয়েছে কি? সুপ্রিম কোর্ট। কেমন? আর রাজ্যের যে বিচার ব্যবস্থা সেটা শীর্ষে রয়েছে হাইকোর্ট। মনে থাকবে, হাইকোর্ট রয়েছে। আর ভারতবর্ষের বিচার ব্যবস্থা শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে এই যে সুপ্রিম কোর্ট, তার দায়িত্ব শুধু বিচার কার্য পরিচালনা করেই নয়, সংবিধানের পবিত্রতা এবং অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হয়েছে। তদুপরি নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকেও সুরক্ষিত রাখা, সেগুলি যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, সেগুলি যাতে ক্ষুণ্ণ না হয়, সেগুলি দেখার দায়িত্বটা রয়েছে বিচার বিভাগের উপরে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এই হলো মোটামুটি দিকগুলো যেগুলোই তারা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে। এখন দেখো যতগুলো ব্যবস্থা করাই হোক তার কিছু তো ত্রুটি বিচ্যুতি থাকবেই এবং সেটা আমাদের ভারতবর্ষে রয়েছে। প্রথমে দেখে নিই যে ভারতীয় গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার কিছু কিছু ত্রুটি রয়ে গেছে, যেগুলিকে আমাদের সংশোধন করতেই হবে আগামী দিনে। প্রথমে দেখি নিরক্ষরতা। গণতন্ত্রের কে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে শিক্ষার প্রসারটা একান্ত অপরিহার্য। সর্বজনীন শিক্ষার যদি প্রসার না ঘটে তাহলে গণতন্ত্রকে আমরা সার্থক রূপ দিতে পারবো না। কারণ শিক্ষা মানুষকে কি করে? শিক্ষা মানুষকে সচেতন করে, বিজ্ঞান মানুষকে করে, ন্যায় অন্যায় বোধ সম্পর্কে সচেতন করে, যুক্তি অযুক্তি সম্পর্কে সচেতন করে। বুঝতে পেরেছো তো? কাজে এই যে শিক্ষা, সেই শিক্ষা যদি সম্প্রসারিত না হয় সঠিকভাবে তাহলে গণতন্ত্র সঠিকভাবে বাস্তবায়িত আমরা করতে পারবো না। আমাদের 2011 সালের একটা গণনা অনুযায়ী আমরা দেখতে পাই যে আমাদের সাক্ষরের সংখ্যা হলো 77.84%। 77%, 84 জন। তার মানে এখনো অনেক লোক নিরক্ষর রয়েছে। কাজে এই দিকটাতে আমাদের জোর দিতে হবে যাতে ধীরে ধীরে আমরা সেটা থেকে উঠে আসতে পারি, এই বাধাটাকে দূর করতে পারি। তারপর দেখো রয়েছে জরুরি অবস্থা। আমাদের ভারতবর্ষের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার ব্যবস্থা রাখা হয়েছে। একটা হলো সংবিধানের 352 নং ধারাতে, আরেকটা হলো 356 নং ধারাতে, আরেকটা হলো 360 নং ধারাতে। তো আমি এখানে মূলত স্টুডেন্টস একটা ধারা নিয়ে কথা বলতে চাই তোমাদের সঙ্গে, সেটা হলো সংবিধানের 356 নং ধারা। এই যে সংবিধানের 356 নং ধারা,
সেটা দিয়ে কি করা হচ্ছে? একটা রাজ্যে যে নির্বাচিত মন্ত্রিসভা রয়েছে তাকে বরখাস্ত করে ক্ষমতাটাকে রাজ্যপালের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বুঝতে পেরেছো? একটা গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত সরকার, যাকে আমরা ভোট দিয়েছি, তাকে বরখাস্ত করে সেই ক্ষমতাটাকে রাজ্যপালের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেটা হলো সংবিধানের 356 নং ধারা। কেমন? তো সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বেমানান। বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ, তো সেই জিনিসটা একটা ত্রুটি রয়েছে আমাদের ভারতবর্ষে এখনো। তারপরে দেখো রয়েছে ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা। তো সেটা কি? যে এই যে নির্বাচন কমিশন, একটা ভালোভাবে আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের নির্বাচন কার্য পরিচালনা করার জন্য, কিন্তু সেখানে কিন্তু সেটাকে স্বচ্ছ রূপ দেওয়ার ক্ষেত্রে এখনো অনেকটা ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতিগুলো কি? যেমন ধরো, অনেক সময় আমরা, তোমরাও পেপারে দেখো যে ভোটার যে লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে দেখা যায় যাদের নাম থাকার কথা তাদের নাম থাকে না। আবার অনেক সময় কিছু ভুতুরে নাম ঢুকে যায় যেগুলি অস্তিত্বই নেই। বুঝতে পেরেছো তো? এবং অনেক সময় আমরা শুনতে পাই, দেখতে পাই যে বুথ জ্যাম করে নিচ্ছে। বুথ মানে কি? বুথ কেন্দ্র যেখানে ভোট দেওয়ার জন্য জনগণ যাচ্ছে। বুঝতে পেরেছো তো? বুথ জ্যাম করে নিচ্ছে, রিগিং হচ্ছে, ভীতি প্রদর্শন করা হয়, বল প্রয়োগও করা হয়ে থাকে। এই যে বিষয়গুলো, এগুলি কিন্তু গণতন্ত্রের মূলে একটা কুঠারাঘাত করে। গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা মস্ত বড় অভিশাপ। নির্বাচন কমিশন থাকবে, তার কাজ থাকবে স্বচ্ছভাবে যেন সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, বাস্তবায়িত করা যায়, স্বার্থ গ্রুপ দেওয়া যায় নির্বাচন প্রক্রিয়াটাকে। বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে এটা একটা ঘাটতি রয়ে গেছে, তো সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। তো দেখো, এখানে আরেকটা আছে যে দুর্বল বিরোধী দল। এই যে দুর্বল বিরোধী দল, কেন বলছি দুর্বল বিরোধী দল? অনেক রাষ্ট্রে রয়েছে দুইটি দল থাকে, দুইটি দল থাকে। একটা হলো সরকার গঠন করে, প্রায় ক্ষমতা সম্পন্ন দুইটি দল থাকে। একটা সরকার গঠন করে আর একটা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। বুঝতে পারছো তো? গ্রেট ব্রিটেনে রয়েছে। কেমন? কিন্তু আমাদের ভারতবর্ষ হয়েছে বহুদলীয় ব্যবস্থা। এর ফলে দেখা যায় অনেক সময় যে যেই দলটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, তার সঙ্গে অন্যান্য দলের আসন সংখ্যার অনেক বিস্তর ব্যবধান হয়ে যাচ্ছে, যার ফলে আমরা শক্তিশালী বিরোধী দল বলতে যেটা বুঝাই সেটা কিন্তু হয়ে ওঠে না। বুঝতে পারছো তো? তো সেই জিনিসটা আমাদের এখনো কিছুটা ত্রুটি রয়ে গেছে। কারণ বিরোধী দল শক্তিশালী হলে কি হবে? সরকারের গঠনমূলক সমালোচনা করবে, সেটি তার কাজ। সরকারের ভুল ত্রুটিগুলিকে ধরিয়ে দেবে এবং সেগুলিকে আমাদের সামনে, জনগণের সামনে প্রচার করবে। কিভাবে প্রচার করবে? এই যে আজকে তোমরা এখানে আছে যে দূরদর্শন, বেতার, বুঝতে পারছো তো, সংবাদপত্র, এগুলির মাধ্যমে সেটাকে প্রচার করবে, করে আমাদেরকে সচেতন করবে যে সরকার কি করতে চাইছে, যে যে জায়গাগুলোতে সে ভুল করতে চাইছে সেগুলোকে তারা তুলে ধরবে এবং জনমত গঠন করার একটা চেষ্টা করবে। এই হলো বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ কাজ। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি রয়ে গেছে। তারপরে দেখো রয়েছে অসাম্য। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমাদের ভারতবর্ষে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক তিন দিকেই অসমতা রয়েছে। বুঝতে পারছো কি বলছি? এটা অসাম্য বিরাজ করছে। কেমন? 1/3 লোক এখনো দারিদ্র সীমার নিচে রয়েছে, অভুক্ত। বেকার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? বেকার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে দিকগুলো রয়েছে, আবার আরেকদিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু পরিবারের হাতে ধন সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে। হাজার হাজার কোটি টাকার মালিক তারা, কতগুলো শিল্পপতি গোষ্ঠী, তাদের হাতে সমস্ত ধন সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে। এই যে ব্যবধানটা, সেটা একটা মস্ত বড় গণতন্ত্রের ক্ষেত্রে অভিশাপ। সেটা থেকে আমাদের মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। যেমন রয়েছে জাতপাত ব্যবস্থা। তোমরা জানো যে আমাদের সংবিধান চালু হওয়ার পরেই আমাদের এই জাতপাত ব্যবস্থাটা থেকে মুক্তি দেওয়ার জন্য একটা আইন করা হয়েছে, অস্পৃশ্যতা অপরাধ আইন। অস্পৃশ্য বলে কাউকে তুমি তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে পারো, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। বুঝতে পারছো তো? কিন্তু এই বলে কি আমরা কি সেটা থেকে মুক্তি ঘটে গেছে? আমাদের মোটেও ঘটেনি এখনো। তো ওই যে বললাম যে শিক্ষার যে সম্প্রসারণ আমাদের ঘটেছে, এখনো অনেকটা বাকি রয়েছে।
শিক্ষাটাকে আরো ব্যাপকভাবে প্রসারিত করতে হবে, যাতে যারা এখনো অজ্ঞ অশিক্ষিত হয়ে গেছে, যাদের মধ্যে সেই সচেতনতা বোধটা আসেনি, সেটা যেন আসে এবং আমরা সবাই তাদেরকে মানুষ হিসেবে মনে করব। যেটা চণ্ডীদাস বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। মানুষকে মানুষ হিসেবে আমাদেরকে দেখতে হবে, তাহলে সেটা থেকে আমরা মুক্তি পেতে পারবো না। বুঝতে পেরেছো তো? তাহলে আর্থিক যে বৈষম্য, সেটাকে যদি আমরা ঘুচাতে না পারি, আর্থিক ক্ষেত্রে যে বৈষম্যটা রয়েছে সেটাকে ঘুচানোর একটা মানসিকতা আমাদের থাকতে হবে। তো তার জন্য কি প্রয়োজন? শুধু সরকার নয়, আমাদের জনগণের একটা ভূমিকা রয়েছে, আমাদের নাগরিকদের একটা ভূমিকা রয়েছে। কি করতে হবে? আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। কি সুনাগরিক কি? তাহলে বল। সুনাগরিক হলো যারা নিজের ব্যক্তিগত ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থের কথা চিন্তা করবে না, তারা দেশ এবং দেশের জনগণের কথাটাকে আগে চিন্তা করবে। দেশের উন্নতি হলে আমার উন্নতি হবে, এই বোধটা তার মধ্যে থাকতে হবে। সমষ্টিগত কল্যাণ যদি সাধিত হয়, আমার কল্যাণও সাধিত হবে, দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে। এই বোধটা থাকবে কেবল সুনাগরিকেরই। এবং আমরা যদি শিক্ষিত হই তাহলে কি হবে? যে যেমন গণতন্ত্রে যে লিঙ্কন কথাটা বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটাকে ব্যঙ্গ করে আরেকজন একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য ফুলস, বাই দ্য ফুলস এন্ড ফর দ্য ফুলস। কথাটা শুনলে একটু হাসি পায়, ব্যঙ্গাত্মক ভাবে কথাটা বলেছিলেন। ফুল মানে কি? বোকা বা মূর্খ। যে গণতন্ত্র হলো মূর্খদের শাসন, মূর্খদের দ্বারা, মূর্খদের জন্য। কেন কথাটা বলেছিলেন? এটার পেছনে একটা যুক্তি ছিল যে যদি শিক্ষার সম্প্রসারণ হয়, সর্বজনীন শিক্ষা, মানে সবার মধ্যে শিক্ষাটাকে প্রসারিত করতে হবে, সেটা যদি না হয় তাহলে তো আমার গণতন্ত্র প্রয়োগ করে কিছু লাভ হবে না। আমি এক ভোট দেবো, কাকে ভোট দেবো, কাকে দিলে আমার দেশের উন্নতি হবে, আমাদের উন্নতি হবে, সেই জায়গাটা একটা বোঝার ব্যাপার রয়েছে। কাজেই সর্বজনীন যে শিক্ষা, সেই শিক্ষার যদি আমরা সম্প্রসারণ না ঘটাতে পারি তাহলে এই যে ত্রুটিটা রয়েছে তার থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। তাহলে শিক্ষার ব্যবস্থা আগে করতে হবে। শিক্ষিতের সংখ্যা যত বাড়বে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থারও ভারতবর্ষে তত বেশি কি হবে, ভিত্তিটা অনেক বেশি মজবুত হবে। বুঝতে পারছো? সেই জন্যই যে পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে সেটাকে সম্প্রসারিত করা হয়েছে নির্বাচনের মাধ্যমে। তারা এখানে দেখো পৌরসভা রয়েছে, পৌরসভা আছে তো, আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে, নগর পঞ্চায়েত রয়েছে, হ্যাঁ, ন্যায় পঞ্চায়েত রয়েছে। তো এই যে রয়েছে, এদের মধ্যে কিন্তু নির্বাচন রয়েছে। কাজে সেখানে শিক্ষাটাকে সম্প্রসারিত করতে হবে, শিক্ষাটাকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে, তো দেখো, এখন তোমাদেরকে আরেকটা কথা মাঝখানে বলে নিচ্ছি। এই যে আমাদের পার্লামেন্ট রয়েছে, যে পার্লামেন্টের কক্ষ দুটো বলেছিলাম তো, একটা রাজ্যসভা এবং একটা লোকসভা। তো রাজ্যসভা তো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, লোকসভা তো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো নির্বাচনের প্যাটার্নটা কিন্তু দুরকম। লোকসভাতে যারা নির্বাচিত হয়ে আসছে তাদেরকে কিন্তু জনগণ ভোট দিয়ে নির্বাচিত করছে, কিন্তু রাজ্যসভাতে যারা নির্বাচিত হয়ে আসছে তাদেরকে কিন্তু জনগণ ভোট দিচ্ছে না, তাদেরকে ভোট দিচ্ছে আমাদের দ্বারা নির্বাচিত যে বিধানসভা সদস্যরা রয়েছে রাজ্যে, তারা নির্বাচন করছে এবং রাজ্যসভাতে প্রতিনিধি প্রেরণ করছে। কিন্তু সবটা ব্যাপার কিন্তু নির্বাচনমূলক। তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। গণতান্ত্রিক যে ব্যবস্থাটা আমাদের ভারতবর্ষে বাস্তবায়িত করার চেষ্টা করেছে, সেটার মধ্যে কিন্তু এই জিনিসটা পরিষ্কার, নির্বাচনের প্যাটার্নটা আলাদা হতে পারে, কিন্তু নির্বাচিত হতে হবে। তাহলে একটা অংশকে আমরা সরাসরি নির্বাচিত করছি, আরেকটা অংশ আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচিত করছেন। বুঝতে পেরেছো তো? তাহলে আমরা নির্বাচিত করছি পার্লামেন্টের কোন কক্ষকে? লোকসভা, যেটাকে বলছি আমরা নিম্নকক্ষ, আর করছি রাজ্য বিধানসভা। বুঝতে পেরেছো তো? সেটাকে আমরা নির্বাচিত করছি। এখন দেখো, এই যে পার্লামেন্টের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কি বলা হয়? এমপি। সংক্ষেপে ইংরেজিতে কি বলে? এমপি, বাংলা বলে সাংসদ। বুঝতে পেরেছো তো? এমপি মানে হলো মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আর রাজ্য বিধানসভার যে নির্বাচিত সদস্য রয়েছে তাদের বলা হচ্ছে বিধায়ক, যাদেরকে সংক্ষেপে বলে এমএলএ ইংরেজিতে, যেটা হলো মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এদেরকে বাংলা বলা হচ্ছে বিধায়ক। তাহলে দেখো, এই যে সিস্টেমটা, এই সমগ্র সিস্টেমটা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দ্বারা আবর্তিত হচ্ছে, মানে নির্বাচনের মাধ্যমে আমরা আবর্তিত হচ্ছে। হ্যাঁ, আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি সবগুলো, মানে কিছু ত্রুটি বিচ্যুত রয়েছে। আশা করি আগামী দিনে আমরা এগুলি থেকে আমাদের উত্তরণ ঘটবে, তোমরা সবাই সুনাগরিক হবে, শিক্ষার আরও প্রসার হবে, যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেগুলোকে আমরা দূর করতে পারবো, যেখানে নিরক্ষরতা রয়েছে এখনো সেই জায়গাটাকেও আমরা দূর করার জন্য চেষ্টা করতে পারবো। এবং
যে 1/3 যে দারিদ্র্য সীমা নিচে রয়েছে সেই জায়গাটাকে আমরা দূর করতে, যদি আমরা সবাই মিলে ইতিবাচক মানসিকতা নিয়ে অগ্রসর হতে পারি, ঝাঁপিয়ে পড়ি, বুঝতে পারছো তো, দেশ এবং দেশের জনগণের জন্য, এবং তার জন্য তোমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। তাহলে তোমাদের মধ্যে সেই বোধটা জাগ্রত হবে, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে। তাহলে আমরা ভারতবর্ষে গণতন্ত্রের যে ত্রুটিটা রয়েছে সেই ত্রুটির দিকগুলোকে আমরা দূর করতে পারবো, এবং এই অন্ধকার ঘুচে একটা নতুন সকালকে আমরা দেখতে পারবো। এই কমিটমেন্ট বা এই প্রতিজ্ঞাটা আজকে তোমরা এখান থেকে নিয়ে নাও যে ত্রুটিগুলোকে দূর করার জন্য তোমরা সবাই সামিল হবে, সবাই সুনাগরিক হবে, আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই ত্রুটিগুলোকে দূর করার চেষ্টা করব। ওকে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। বলতে পারো এখানে ক্রিয়াপদ কোনটি? খেলছে। গুড। খেলছে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে খেলছে যেহেতু ক্রিয়াপদ, খেলছেকে যদি আমি প্রশ্ন করি, কে খেলছে? ছেলেটি। ছেলেটি। কি খেলছে? বল খেলছে। বল খেলছে। বসো, কোথায় খেলছে? মাঠে খেলছে। মাঠে খেলছে।